চোখের সামনে থেকে দূর হতে বলেছি তোমাকে। দেওয়াল ঘেঁষে থাকা সোফায় বসে আছে সাইবান। তার হাত দুটো কপালে ঠেকানো, কোনোই হাঁটুর উপর চোখ জোড়া বুজে আছে। দগদগে ঘায়ের মতন লেপ্টে থাকা স্মৃতিগুলো আজ তাকে ভীষণ জ্বালাতন করছে। সেই দিনটির কথা স্মরণে আসছে, যে দিনটার পর সে আর কখনো ইরামের দুয়ারে গিয়ে দাঁড়ায়নি। তার জীবনের শ্রেষ্ঠ আশ্রয় সেদিন তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। আজ বোধ হয় সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল নতুনভাবে। সাইবানের একটুও ব্যথা লাগেনি, শারীরিক যন্ত্রণা বলতে কিছু তার অনুভূত হয়নি। শুধু অন্তরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জগতের সব থেকে অসহায় হওয়ার অনুভূতিটা ধীরে ধীরে ফিরে আসছে। অতীতের বেরি বুঝি নতুন করে তাকে আষ্টে পৃষ্ঠে ধরতে চাইছে। ঠিক ঠিক এমন সময়েই নিজের কাঁধে একটি চিরচেনা স্পর্শ অনুভব করলো সাইবান। সে এক চুল নড়ল না, অথচ মমতাময়ী বাহুচূড়া তাকে টেনে নিজের বুকে ঠেকালো। অবশেষে হাল ছাড়ল সাইবান। একটা কাপা কাপা নিঃশ্বাস ফেলে জননীকে আঁকড়ে ধরল শক্তভাবে। কোনো কথা বলল না, শুধু স্বামীয়ার কাঁধে মাথা রেখে চুপটি করে বসে রইল। স্বামীয়া ছেলের পিঠে মাথায় আদরের হাত বুলিয়ে দিলেন। নিজের অস্তিত্ব দিয়ে শান্ত করতে চাইলেন। সাইবানের মাথার চুলে আঙ্গুল বুলিয়ে নরম গলায় বললেন, কিছু মনে করিস না মাই চ্যাম্প, ইমামের আসলে মাথা ঠিক নেই। কোনো মা কি করে নিজের সন্তানকে কষ্টে দেখতে? মেয়েটা ভীষণ মানসিক চাপে আছে রে, তুই রাগ করিস না। তোর সঙ্গে এমন কিছু হতে দেখলে আমিও সইতে পারবো না। ইচ্ছা তো হবে কিছু একটা ধ্বংস করে ফেলি। সেখানে ইজাম তো 4 মাসের নাজুক বাচ্চা। মম, কথা বলো না প্লিজ। আমাকে একটু চুপটি করে তোমার বুকে মিশে থাকতে দাও। ফিসফিস করে বলল সাইবান। স্বামীয়া তৎক্ষণাৎ চুপ করে গেলেন। ছেলেকে আরো শক্তভাবে নিজের মাঝে আগলে নিলেন। সাইবান স্বামীয়ার কাঁধে মাথা গোছে চোখ বুজে চুপটি করে বসে থাকলো। শুধু হাসপাতালের কেবিনের মেডিকেল যন্ত্রের মৃদু গুঞ্জনে নীরবতার মাঝে অল্প বিস্তর ছেদ করলো। জায়গাটা ইজানের প্রাইভেট কেবিন। বিছানায় শুয়ে আছে ছোট্ট শিশুটি। স্যালাইন বন্ধ করা হয়েছে আপাতত, পরে আবার দেওয়া হবে। সময়টা এখন রাত। স্বামীয়া অনেক জোরাজুরি এবং রীতিমতো যুদ্ধ করে সারিকার সাথে ইরামকে বাড়ি পাঠিয়েছেন 2 ঘন্টার জন্য। ফ্রেশ হয়ে পোশাক বদলে খাওয়া দাওয়া করে আবার চলে আসবে। কিন্তু স্বামীয়া জানেন ইরাম 2 দণ্ডও শান্তিতে বাড়িতে থাকবে না। হয়তো এর মধ্যেই আবার ফিরে আসছে। কে বলতে পারে কত সময় পেরিয়েছে। বর্তমানে তিনি এবং সাইবান বসে আছেন কেবিনের সোফায়। নীরবতা ভেঙে সাইবান হঠাৎ বলে উঠল, সবকিছু আমার দোষ, তাই না মম? সারিয়া জমে গেলেন। ছেলের মাথা শক্ত করে আঁকড়ে ধরে বললেন, কে বলেছে তোকে? কেউ বলেনি, আমি জানি। ভুল জানিস তুই। স্বামীয়া আর কিছু বলতে যাচ্ছিলেন, তবে পারলেন না। মৃদু ফুপিয়ে ওঠার শব্দ প্রতিধ্বনিত হলো কেবিন জুড়ে। বিছানার উপর ইজানের ছোট্ট শরীরটা নড়ে চড়ে উঠেছে। চোখ মুখ কুঁচকে কান্নার সূত্রপাত ঘটিয়েছে। ব্যান্ডেজ করা হাত তুলে নাড়ছে ভীষণভাবে। সাইবান মায়ের আলিঙ্গন থেকে নিজের ছাড়িয়ে তৎক্ষণাৎ উঠে গেল। বিছানার কাছে গিয়ে ঝুঁকলো। নিষ্পাপ শিশুটির ছটফটানি লক্ষ্য করে তার বুকে সুনামি বয়ে গেল। হাতটার দিকে যতবার চোখ যাচ্ছে ততবার অপরাধ বোধে তার ভেতরটা মোচড় দিয়ে উঠছে। একটি আঙ্গুল তুলে এসে ইজানের গাল ছুঁয়ে দিল। নরম গলায় বলতে গেলে গলা কাঁপলো তার। হেই পোটলা, মিসড ইউর পার্টনার ইন ক্রাইম। স্বভাব সুলভ উৎফুল্ল কণ্ঠে বলার চেষ্টা করলেও কেমন যেন বিষণ্ণ শোনালো সবটা। ঠোঁটে ঠোঁট চেপে ফেললো সাইবান। ইজানের মাঝে কোনো ভ্রুক্ষেপ নেই আজ। অন্যান্য সময়ের মতো চোখ মেলে তাকে দেখছেও না, শুধু ফুপিয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে কষ্ট হচ্ছে তার। সাইবানের চোখ জোড়া চকচকে হয়ে উঠল। অনিশ্চিতভাবে হাত এদিক সেদিক বাড়ালেও সে ঠিক বুঝে উঠতে পারল না কি করবে। কি করলে ইজান শান্ত হবে। আপু, ইরাম আপুকে ডাকো। মম, আপুকে। তুই পারবি। সাইবান বিহবল হয়ে বলছিল, কিন্তু স্বামীয়া তার পিঠে হাত রেখে সেই কথা থামিয়ে দিলেন। আশ্বাস রূপ বললেন, তুই ওর বাবা সাইবান। বাবা? শব্দটা বুঝি কোত্তা খেল সাইবানের হৃদয়ের দুয়ারে। স্বামীয়া সবটাই লক্ষ্য করলেন। অভিজ্ঞ ভঙ্গিতে তিনি পরিস্থিতি সামলাতে চাইলেন। জিজ্ঞেস করলেন, তুই কখনো ওর সাথে স্কিন টু স্কিন ট্রাই করেছিস?
সাইবানের ভ্রু কুঁচকে গেল। স্কিন টু স্কিন সেটা কি? মৃদু হাসলেন সামিয়া। বিছানার কাছে গিয়ে বসলেন। অত্যন্ত সাবধানে ছটফট করতে থাকা ইজানকে সাবধানে তুলে নিতে নিতে ব্যক্ত করলেন। স্কিন টু স্কিন হলো বাচ্চাদের সঙ্গে বাবার মার বন্ডিংয়ের জন্য একটা দারুণ পদ্ধতি। একটা নির্দিষ্ট সময়ে সরাসরি ত্বকের সঙ্গে ত্বক স্পর্শ, মানে বাচ্চাকে বুকে ধরে রাখা বা জড়িয়ে ধরে শুয়ে থাকা। এতে বাচ্চার বডি টেম্পারেচার ঠিক থাকে। পাশাপাশি ওরা যেহেতু সেনসিটিভ হয়, স্কিন কন্টাক্ট হলে ওরা সহজেই মানুষ চিনতে পারে, বিশেষ করে বাবা মাকে। তোকে আমি শিখিয়ে দিচ্ছি, চেষ্টা কর। সাইবান সামিয়ার কথা অনুযায়ী কাজ করলো। ধীরে ধীরে নিজের পরনের শার্টের বোতামগুলো খুলে বুক উন্মুক্ত করে নিল। সোফায় হেলান দিয়ে বসলো সে। সামিয়া সাবধানে ইজানকে ধরে সরাসরি তার বুকের উপর রাখলেন। সাইবানের উষ্ণ ত্বকের ছোঁয়া পেতেই ইজানের ফোপানো ক্রমশ মিইয়ে এলো। তার বুকের উপর হাত পা ছড়িয়ে এলিয়ে রইল নিশ্চুপ হয়ে। সাইবান ভীষণ রকম অবাক হলো। এতটা বুঝি ছিল এই ছেলেকে শান্ত করার? বিশ্বাস হতে চাইল না তার। একটি হাত তুলে অতি সন্তর্পণে সে রাখলো ইজানের পিঠের উপর। আরামবোধক এক গোঙানি তুলে চোখ বুজে ফেলল ইজান। সাইবানের চোখ জোড়া প্রসারিত হলো। তাতে জলজল করে উঠল অব্যক্ত কিছু। পরক্ষণেই তার বিষণ্ণ চেহারায় এক মায়াবী হাসি ফুটল। সামিয়া অব্দি অবাক হয়ে গেলেন। মনে হলো কত বছর যাবৎ ছেলেকে তিনি এভাবে হাসতে দেখেননি। সাইবান ইজানকে নিজের বুকে আরো ঠিকঠাকভাবে শুইয়ে আগলে ধরে রাখলো। এক হাতে তার পিঠ আলতোভাবে চাপড়ে দিতে লাগলো। সামিয়া একটি ঢোক গিললেন। তার চোখে কেন অশ্রু জমছে জানেন না, তাই দ্রুত বললেন, আমি একটি বাইরের ডাক্তারের সাথে কথা বলে আসছি, তুই থাক ওর সাথে। তিনি আর দাঁড়ালেন না, কেবিনের দরজা খুলে বেরিয়ে গেলেন। সামিয়া চলে যেতেই গোটা কেবিনে শুধু সাইবান আর ইজান রয়ে গেল। সোফা থেকে নিঃশব্দে উঠে দাঁড়ালো এবার সাইবান। তার বুকে লেপ্টে থাকা ছোট্ট মানুষটিকে জগতের সব থেকে মূল্যবান কিছু মনে হচ্ছে তার কাছে। একটু এদিক সেদিক হলেও বুঝি কাদামাটির ইমারতের মতো ভেঙে পড়বে সবকিছু। ইজান গভীর শ্বাস টানছে। ঝুঁকে সাইবান গুনেও দেখল, সাধারণ প্রাপ্তবয়স্ক মানুষের চাইতে অনেক বেশিবার নিঃশ্বাস প্রশ্বাস নেয় ছোট বাচ্চারা। চোখ দুটো আর বুঝে নেই ইজান। চুপটি করে পিতার বুক ঘেঁষে বুঝি সে তার হৃদযন্ত্রের স্পন্দন শুনছে। সাইবান অজান্তে ইজানকে দোলাতে লাগলো। আমার পোটলা কই? ইজান সঙ্গে সঙ্গে সাইবানের বুকে হাত ঠুকে প্রতিবাদ জানালো। ডাকটা চিনে গিয়েছে নাকি? মুচকি হাসলো সাইবান, কিন্তু যখন ব্যান্ডেজ জড়ানো হাতটা দেখলো তখন আলতো করে আঙ্গুলের ডগায় সেটি তুলে নিল। ঝুঁকে এসে সেই হাতের উপর নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে সে ফিসফিস করে বলল, বাবা খুব সরি। আ আ হুম, পোটলার জন্য বাবার এত কষ্ট কেন হচ্ছে বলো তো? সুস্থ হয়ে যাওয়া যায় না তাড়াতাড়ি? ইজানের কপালে নিজের কপাল ঠেকিয়ে চোখ বুজে রইল সাইবান। জানালা গলে আসা শীতল বাতাস ছুঁয়ে গেল উভয়কে। ছেলেকে বুকে আগলে রেখে সাইবান ধীরে বিছানার উপর আধশোয়া হয়ে বসলো। বুকের উপর শুয়ে থাকা ইজানের পিঠ চাপড়ে দিতে দিতে একদম অস্বাভাবিকভাবেই আলতো আছে সুরে সুরে সে গেয়ে উঠল। আঙুলে আঙুল ছুঁয়ে শেখালে তুমি জীবনের পথ চলা, নিজে না খেয়ে তুমি খাওয়ালে, শেখালে কথা বলা। ইজানের চোখ জোড়া ঘুমে ঢুলু ঢুলু হয়ে এলো। ছোট্ট একটা হাই তুলে সে লেপ্টে গেল সাইবানের বুকে। সমস্ত কেবিন জুড়ে মৃদু কণ্ঠের গুঞ্জরণ খেলে গেল ঐন্দ্রজালিক মায়ার মতন। বাবা তুমি আমার যত খুশির কারণ, বলো তোমার মতো করবে কে শাসন। সাইবান নরম গলায় গেয়ে গেল। যতক্ষণ না ইজানের ছোট শরীরটা তার বুকে সম্পূর্ণরূপে শিথিল হয়ে ঘুমের জগতে পাড়ি দিল, কেবিনের বাইরে থেকে সমস্ত দৃশ্যটা চোখ মেলে নিঃশব্দে দেখে গেল ইরাম। রাত ক্রমশ গভীর হলো। ইজান ঘুমে আচ্ছন্ন। ইরাম ছেলের পাশেই শুয়েছে। চুপটি করে চেয়ে আছে জানালা দিয়ে বাইরের তারা ভরা আকাশের দিকে।
সাইবান নিশ্চুপ বসে আছে সোফায়। কেউই কারোর সাথে একটা কথাও বলছে না। কিছুক্ষণ আগে বাসায় ফিরে গিয়েছেন সামিয়া। এখন ছেলের সাথে আছে শুধু ইরাম এবং সাইবান। কতক্ষণ গাঢ় নীরবতায় কাটলো কেউই বলতে পারবে না। অবশেষে মুখ খুলল সাইবান। অভিমান করেছেন? ইরামের তরফ থেকে জবাব এলো না। আগের মতোই চুপটি করে শুয়ে আছে, তার পিঠ সাইবানের দিকে। দরকার হলে আরও একটা চর মারুন, তবু আমার সঙ্গে কথা বলুন প্লিজ। সাইবান নীরব আর্জি জানালো বুঝি। ইরাম এবার আর শুয়ে থাকতে পারল না। বিছানায় উঠে বসে পা ঝুলিয়ে তাকালো সামনের দিকে। তোমাকে চর না, তোমাকে ধরে কাঁচা চিবিয়ে ফেলা উচিত। মুখ তুলে অর্ধাঙ্গিনীর দিকে অপরাধী ভঙ্গিতে তাকালো সাইবান। ইরাম ছেলে নিশ্চিন্তে ঘুমাচ্ছে নিশ্চিত হয়ে বিছানা থেকে নেমে এলো। পায়ে পায়ে এগিয়ে সোফায় বসে থাকা সাইবানের মুখোমুখি দাঁড়ালো। তুমি কি কোনো দিন শুধরাবে না আলাদিন? তোমার কি মনে হয় তোমার থাপ্পড় দিয়ে আমি মজা পেয়েছি? আই ডোন্ট কেয়ার তুমি আগে কেমন ছিলে, কিন্তু এখন তুমি একা না। সেই জিনিসটা তোমাকে বুঝতে হবে, নিজের দায়িত্ব উপলব্ধি করতে হবে। তোমার সঙ্গে তোমার স্ত্রী আর তার বাচ্চার জীবনটাও জড়িয়ে আছে, তুমি জানো না? বোঝো না? সেখানে তুমি গিয়েছিলে এক ছাত্র নেতার সঙ্গে পাঙ্গা নিতে। আমি বুদ্ধিহীন? আমি বুঝিনি ওই দিন কার সাথে মারামারি করে ফিরেছো তুমি। ইরামের সমস্ত বকুনি চুপচাপ হজম করে যেতে লাগলো সাইবান। রমণী যথাসম্ভব নিজের কণ্ঠ নিচু রাখার চেষ্টা করছে, তবুও মাঝে মাঝেই গলা চড়াও হয়ে উঠছে। রাজনীতি কি খারাপ জিনিস তুমি জানো না? দুধের বাচ্চা তো তুমি না। এই এক রাজনীতি মানুষের জীবন এক সেকেন্ডে ধ্বংস করে দিতে পারে। বখতিয়ার আজ তোমার স্ত্রীর সন্তানের উপর হামলা করেছে, আগামীকাল রাস্তায় পেলে তোমার পেটে ছুরি ঢুকিয়ে দিয়ে চলে যাবে। আমি তোমার পরিবার কেউ কিচ্ছু করতে পারবো না। একদিন দুদিন আলোচনা হবে, ফলাও করে আসামি ধরাও হবে, বছর দুই মামলা চলবে, তারপর জোর খাটিয়ে রাজনৈতিক পরিচয় লাগিয়ে খালাস দিয়ে দেওয়া হবে। তাই চাও তুমি? হ্যাঁ বখতিয়ার। ইরাম এত কিছু বলেছে অথচ সাইবানের মাথায় ঢুকলো শুধু বখতিয়ার নামটা। সিলেটে খবর পাওয়ার সাথে সাথেই সে চলে এসেছে ঢাকায়। এসে থেকে কাউকে কিছু জিজ্ঞেস করার সুযোগও পায়নি কি হয়েছে, কিভাবে হয়েছে। ইরামের মুখে নামটা শুনে সাইবানের চেহারা হঠাৎ করে আগ্রাসী বর্ণ ধারণ করলো। ঝট করে তাকালো সে রমণীর মুখপানে। ইরামের মনে হলো সে বুঝি সাইবানের চোখে আগুনের ফুলকি ভাসতে দেখেছে। শটান উঠে দাঁড়ালো বান্দা। বখতিয়ার করেছে এসব? আপনি কিভাবে জানলেন? ইরাম খানিক ভ্যাবাচাকা খেয়ে ইহানের কথাটা খুলে বলল। সব শুনে সাইবানের হাতের মুঠো ক্রমশ শক্ত হয়ে উঠল। তারপর হঠাৎ করেই তার ঠোঁট জুড়ে ভয়ানক অশুভ এক হাসি ছড়িয়ে পড়ল। সেকেন্ডের ভেতর একজন মর্মাহত পিতা থেকে এক অজানা দানবে রূপান্তরিত হয়ে গেল সে। নিজের মাথার চুল টেনে ধরল সাইবানের। পাগলের প্রলাপের মতো হাসতে হাসতে বলে উঠল, ও মাই গড, বখতিয়ার রাইট? মাদার ফাকিং বাস্টার্ড। ওর কবরের ফলকে আমি এটাই খোদাই করব। ইরাম আটকে উঠল। না আলাদিন, আমি না বলেছি। আপনার কথা আমি কেন শুনবো? আমি শুধু বখতিয়ারের কথা শুনবো। ওর গলা চেপে ধরে নর্দমার পানিতে ডুবিয়ে মারার সময় ও কেমন চিৎকার করে সেটা শোনার দারুণ ক্রেভিংস হচ্ছে আমার। আলাদিন! হুশ, একদম চুপ। অত্যন্ত রুক্ষভাবে ইরামের ঠোঁটে আঙ্গুল চেপে ধরল সাইবান। অতপর হালকা একটা ধাক্কা দিয়ে তাকে বিছানায় ফেলে দিল। হতভম্ব অর্ধাঙ্গিনী তার বিস্তারিত নয়নে দেখল এক রুদ্রমূর্তিকে। সাইবান ঝুঁকে এসে ইরামের দুপাশে দুহাত রেখে খড়খড়ে গলায় বলল, দুনিয়া চেনেন? দুনিয়া আপনারা আমার দুনিয়া, আর আমার দুনিয়ায় যারা হাত দেবে তাদের আল্লাহর দুনিয়া থেকে সমূলে উপড়ে ফেলে দেব আমি। আরেকটু কাছে ঝুঁকে এসে অশনি সংকেতের মতন ফিসফিস করে বলল, কালকে রাস্তায় আমার পেটে ছুরি মারতে আসার আগে ওদের বুকে ছুরি মারবো আমি। আমি আপনার জেনারেশনের ভদ্র সুশীল স্বপ্নের পুরুষ না, আমি উত্তাল জেনারেশন জি। আই ডু ভায়োলেন্স, আই ইট ভায়োলেন্স, আই রিড ভায়োলেন্স অ্যান্ড আই লিভ ফর ভায়োলেন্স। আর এক মুহূর্ত দাঁড়ালো না সাইবান। হনহন করে হেঁটে বেরিয়ে গেল কেবিনের বাইরে। পেছনে বিছানায় পড়ে থাকা হতবিহ্বল ইরাম নিজের বুক চেপে ধরল। তীব্র ক্রোধ এবং হতাশায় সমস্ত মুখ লাল হয়ে উঠল তার।
কেবিনের বাইরে বেরিয়েই লম্বা পা ফেলে হাঁটতে হাঁটতে নিজের পকেট থেকে ফোন বের করে ডায়াল করলো সাইবান। ওপাশ থেকে রিসিভ হতেই গুরু গম্ভীর গলায় আদেশ ছুড়ে দিল। সবাইকে খবর দে অনুরাগ, নম্রতাকে রাতের আকাশে সূর্য দেখাবো আমি। এলাকায় হয় পঙ্গু শরীর থাকবে ওর, না হলে কবর। রাজনীতির আব্বাকে চেনেও, আজকে বোঝাবো ওই আব্বার চেহারা দেখতে আমার মতন। আমি এখনো বলছি আমরা আগে পুলিশের কাছে যাই, রিপোর্ট করে আসি। অনুরাগের কথায় গাড়ির ভেতরে থাকা সবাই প্রতিবাদ করে উঠল। সব থেকে জোরালো প্রতিবাদ জানালো নীরব। কি পুলিশ? পুলিশ ওদের পালটাও ছিঁড়তে পারবে না। সিনেমার ক্লাইম্যাক্সে দেখিস না, মারপিট শেষ হয়ে যাওয়ার পরে আসে পুলিশ, তেমনই হবে। ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেলে কি ডাক্তার দিয়ে চুল ছিঁড়বো আমরা? গর্জে উঠল আফনানো, তার হাতে শক্তভাবে ধরে রাখা একটা হকি স্টিক। খবর পেয়েই ছুটে এসেছে। বন্ধুর কথায় তাল মিলিয়ে নীরব আবার বলল, তোরা এখানে এই দেশের আইনের প্রতি বিশ্বাস আছে জেনে অবাক হচ্ছে। ফালতু কথা বলবি না তো। আইন এমনি তৈরি করা হয়নি, বুঝেছিস? সবাই এমন বিশৃঙ্খলার মতো হয়ে থাকলে দেশটা আয়োজক হয়ে যাবে। দাদাকে বের কর তো গাড়ি থেকে, বের কর। বয়স একটু বড় বলে দাদাগিরি করে খালি। মান্দাতা আমলের চিন্তাভাবনা যত সব। একটা দুধের বাচ্চার গায়ে শালারা অ্যাসিড মেরেছে, আর এই মুরব্বি পড়ে আছে আইন আদালত নিয়ে। দাদা, আপনি গাড়ি থেকে বের হন। আফনান ঝাঁঝ নিয়ে বলল। অনুরাগ বন্ধুদের কথাবার্তা শুনে শুধু একটা দীর্ঘশ্বাস গোপন করতে পারল। সাইবানদের সঙ্গে একই ক্লাসে পড়লেও সে তাদের বয়সী নয়। 3 বছরের ব্যবধান আছে। এর কারণ দেরিতে স্কুলে ভর্তি। ক্লাস 4-এ একটু খারাপ রেজাল্ট করার কারণে তার বাবা আবার আরেক বছর সেখানেই রেখে দিয়েছিলেন। পরে 1 বছর টাইফয়েডে স্কুলমুখো হওয়া হয়নি। বয়সের ফারাক থাকলেও কোনোদিন বন্ধুদের মাঝে সেসব নিয়ে ভাবনা চিন্তা হয়নি। হ্যাঁ, টিপ্পনি অবশ্যই কাটা হয় দলের গুরুজন বলে। সে চেষ্টা করে এই ছন্নছাড়া বাউন্ডুলে দলটাকে একসাথে বেঁধে রাখতে। গাড়ি চলছে অত্যন্ত দ্রুত গতিতে। পেছনে সবাই হাঁকডাক করে কথাবার্তা বললেও আলোচনায় একদমই অংশ নিচ্ছে না সাইবান স্বয়ং। এক মনে ড্রাইভ করছে। দৃষ্টি রুক্ষ, যেন মরুভূমির উত্তপ্ত রোদে তার ভ্রুজোড়া কুঁচকে গেছে। ঠোঁটে ঝুলছে একটা সিগারেট। বনবন করে ঘোরাচ্ছে স্টিয়ারিং। আশেপাশের গাড়ির পরোয়া করছে না। ক্ষণে ক্ষণে তার অসাবধানতার কারণে অন্যান্য বাস, ট্রাক থেকে লোকজন চিৎকার করে গালমন্দ করছে। ওসবের প্রতি দেওয়ার মতো সময় কারোরই নেই আজ। প্রত্যেকে টকবক করে ফুটছে প্রতিশোধ বাসনায়। মানুষ হয়তো তারা আলাদা, তবে অনুভূতি এক। একজনের অপমান মানে সবার অপমান। সেখানে আজ সাইবানের পরিবারের সঙ্গে যা হলো, তাদের শুধুমাত্র একটা আদেশের জন্যেই ফুঁসছিল সবাই। সাইবান সেই আদেশটা দিতে যা দেরি করেছে, কারো ছুটে আসতে একটুও দেরি হয়নি। ঠিক কতক্ষণ সময় লেগেছে নির্দিষ্ট জায়গায় পৌঁছতে কেউই বলতে পারবে না। প্রত্যেকেই একটা ঘোরের মধ্যে ছিল। শরীরে ফুটতে থাকা শক্তিটুকুর বিস্ফোরণ হওয়া বাকি আছে শুধু। টায়ারের কর্কশ আর্তনাদ তুলে গাড়িটা কোনো মতে থামিয়েই ড্রাইভিং সিটের দরজা খুলে বাইরে লাফিয়ে নামলো সাইবান। সামনেই একতলা একটা পুরাতন বাড়ি। সরকারি রাস্তা তৈরির নামে গত বছর এই বাড়ির বাসিন্দাদের উচ্ছেদ করা হয়েছিল। রাস্তা আর হয়নি, হয়েছে ভোগ দখল। এই বাড়িটা এখন শয়তানদের আখড়া। বাড়ি বললেও ভুল হবে। চারপাশের দেওয়াল ধসে কোনো মতে স্তম্ভ মতন দাঁড়িয়ে আছে শুধু। বাকি সবাই গাড়ি থেকে নামতে নামতে সাইবান সুচারু নজরে চারপাশে তাকালো। রাত অনেক হয়েছে, একটা দুটোর কম না। শুনশান নীরবতা। ভাঙাচোরা বাড়ির ঠিক পেছনে একটা ময়লার ডোবা। সেখান থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। কোনো বাতি জ্বলছে না কোথাও। শুধু রাতের আকাশের তারাদের আলো ভুতুড়ে ভাবে চারিদিকে আচ্ছন্ন করে রেখেছে। আমি বলেছিলাম কি সাইবান, মাথাটা ঠান্ডা কর। অনুরাগ শেষ একবার বন্ধুর কাঁধে হাত রেখে বোঝাতে চাইছিল, কিন্তু সাইবান তার বুকে হাত ঠেকিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তাকালো না অবধি। শেষ হয়ে যাওয়া সিগারেটটা ফেলে আর একটা নতুন সিগারেট ধরিয়ে ঠোঁটে পড়ল। তার
হাতে কোনো অস্ত্র নেই, খালি দুহাত। ওই অবস্থায় বাড়ির বাউন্ডারির ভেতর পা রাখলো সাইবান। নিঃশব্দে অনুসরণ করলো অনুরাগ, নীরব এবং আফনান। হাতের হকি স্টিক বনবন করে ঘোরাতে ঘোরাতে চারপাশ দেখছে আফনান। অপরদিকে নীরব পর্দার স্ট্যান্ড থেকে মোটা লোহার রড খুলে এনেছে। যদিও এই কাজে সাই নেই, তবুও অনুরাগ নেহাত খালি হাতে আসতে পারেনি। তার প্যান্টের পকেটে পকেট নাইফ আছে, যেটা খুব বেশি প্রয়োজন না হলে সে ব্যবহার করতে চাইছে না। এগাচ্ছে সাইবান, তার চলনে শিকারের ছাপ, পাদখানা বাঘের থাবার মতন। মাটিতে লাগছে ঠিকই, অথচ শব্দ হচ্ছে না। চোখজোড়া অশনি সংকেতের মতো জলজল করছে। বাড়ির ভেতর থেকে মানুষের কোনো সারা শব্দ আসছে না। আপনান ফিসফিস করে শুধালো, কুত্তাগুলো এখানেই আছে? পালিয়ে যায়নি তো আবার? সাইবান তির্যক হাসলো। পালিয়ে আর যাবে কোথায়? পাতালে? না, পুরুষটাকে খুঁজতে আমার পাতালও ফুটতেও হবে না। পাতাল স্বয়ং ওই হিউম্যান ওয়েস্টটাকে ঠেলে আমার পায়ে এনে ফেলবে। টার্গেট কি? মাথা ফাটাবো নাকি খোতা? নীরব জিজ্ঞেস করলো। এই প্রশ্নের উত্তর সাইবান দিল না, বরং এগিয়ে গেল সামনে, একেবারে বাড়িটার বারান্দার কাছে। কোনো সাবধানতাও নেই তার মাঝে। যে কোনো মুহূর্তে ভেতরে লুকিয়ে থাকা কোনো জীব তার উপর ঝাঁপিয়ে পড়তে পারে। এই বোধটুকুর অভাব তার অবয়বে। সিগারেটে লম্বা একটা শুকটান দিয়ে তামাটে ধোয়া বাতাসে উড়িয়ে নিজের পরনের জ্যাকেট খুলতে লাগলো সাইবান। ঠোঁটের একপাশে সিগারেট রেখে কিভাবে যেন ভারসাম্য রেখেই ঠোঁট নাড়িয়ে সে অদ্ভুতরে একটা কণ্ঠে গেয়ে উঠল, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই নো ইউ আর এ মনস্টার। পেছনে অনুরাগরা সকলে থমকে গেল। ভুতুরে মুভিতে যেন করুণ সুর শোনানো হয় ভয় দেখানোর জন্য। সাইবানের কণ্ঠটা একদম তেমন শোনালো, ফিসফিসে কাতর, বিষণ্ণ, বিনোদিত সবকিছুর অশরীরী মিশ্রণ। সঙ্গে তার চলার বেপরোয়া ভঙ্গি। অনুরাগ না চাইতে একটা ঢোক গিলল। রাতের হালকা আলো সাইবানের লম্বাটে সুঠাম শরীরে প্রতিফলিত হয়ে এক ভৌতিক আবহ সৃষ্টি করেছে। আপনান আর নীরব হঠাৎ করেই অনুরাগের গা ঘেঁষে এসে দাঁড়ালো। কেন তারা এই মুহূর্তে নিজের প্রাণের বন্ধুকেই ভয় পাচ্ছে বলতে পারবে না কেউই। সাইবান জ্যাকেট খুলে নিতেই ভেতরের ট্যাঙ্ক টপ বেরিয়ে এলো। তার শক্তিশালী বাহুর গড়ন স্পষ্টত চোখে পড়ল। সুঠাম বিস্তৃত পিঠের সাথে কাপড় লেপটে থাকায় পেশির গাঁথুনি পরিষ্কার দেখা যাচ্ছে। নড়চড়ের সঙ্গে বাইসেপস ভুলে ফেপে উঠছে। জ্যাকেটটা নিজের কোমরে বাঁধল সাইবান। তার অশরীরী সঙ্গীত থেমে নেই। শীষ বাজিয়ে বাজিয়ে সে গেয়ে চলল, আপ অ্যাবভ দ্য হেলসো হাই, আই উইল চেজ ইউ আনটিল ইউ ডাই। সাইবানের গলার স্বর অত্যন্ত কর্কশ হয়ে উঠল, নিশাচরের ঘর ঘরে গর্জনের মতন। পা কাঁপল আফনানের। এক পাশ থেকে অনুরাগের বাহু আঁকড়ে ধরে সে ফিসফিস করল, ওর উপর জিন আসর করছে নাকি? ভাই, ও যদি উল্টো ঘুরে আমাদের ওপরেই ঝাঁপিয়ে পড়ে, আমার কেন যেন মনে হচ্ছে সেটাই করবে। নীরব বলতেই অনুরাগ একই সঙ্গে ভীষণ বিরক্তি এবং অস্বস্তি অনুভব করলো। হে রাম! অস্ফুট স্বরে সে বিড়বিড় করলো। সাইবান দাঁড়িয়ে নেই। বাড়ির ভাঙা দেওয়াল টপকে ইতিমধ্যে ভেতরে ঢুকে গিয়েছে। 5 মিনিটের মতো সবকিছু কেমন থমথমে হয়ে রইল। অতপর পিন পতন, নীরবতা। সাইবানের সেই অশরীরী সঙ্গীত আর শেষ দুটোই নাই হয়ে গিয়েছে। অনুরাগের ধার ঘেঁষে তখনও সাবধানী ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সবাই। ব্যাপারটা কি হলো? হঠাৎ এমন পিনপতন নীরবতা? সর দেখি। অনুরাগ দুজনকে ধাক্কা দিয়ে সরিয়ে এগিয়ে গেল। তারাও পিছু নিল দ্রুতই। সকলে দেওয়াল টপকে ভেতরে ঢুকতেই প্রথমে বিকট একটা গন্ধ নাকে এলো। একটা মৃদু আলো জ্বলছে সাইবানের ফোনের ফ্ল্যাশের। সবাই নাকে হাত দিয়ে ভ্রু কুঁচকে তাকালো। সাইবান মেঝের মাঝ বরাবর উবু হয়ে কি যেন দেখছে। নীরব না পারতে একদলা থুতু ফেলে শুধিয়ে বসলো। উফ, কি গন্ধ! কি মরেছে? মানুষ। সাইবানের অতি শান্ত ভৌতিক উত্তরে লাফিয়ে উঠল আফনান। বেচারা এক লাফে নীরবের কোলে উঠে পড়ল। অনুরাগ আহম্মকের মতন হাঁ করে রইল কতক্ষণ। তবে সাইবানকে দেখে মনে হচ্ছে না সে মজা করছে। মাথা কাত করে বন্ধুদের দিকে জলজলে চোখে চেয়ে সে বলল, সাবধানে পা ফেল, রক্ত পড়ে আছে। অনুরাগ নিচের দিকে তাকালো তৎক্ষণাৎ।
আবছায়া আলো আধারিতে চোখ সয়ে এসেছে তার। পায়ের নিচে থকথকে জেলির মতন রক্তাভ কিছু, অন্ধকারে অবশ্য কালো দেখাচ্ছে। ঝট করে পিছিয়ে গেল অনুরাগ। এসব কি? কাপা কাপা গলায় নীরবে বলে উঠল। ফিসফিস করে উঠে দাঁড়ালো সাইবান। যেখানে আছি এখানেই দাঁড়িয়ে থাক, দরজার ওই পাশে নড়বি না, খবরদার, এক পাও নড়বি না। ফোনের ফ্ল্যাশলাইটটা চারিদিকে ঘুরিয়ে আনলো। তখনই দেখা মিলল অনাকাঙ্ক্ষিত দৃশ্যের। বাড়ির অপর পাশের ভাঙা দেওয়ালের কাছে একটা পুরাতন চৌকির উপর তাস ছড়ানো। সেই চৌকির নিচে বস্তার মতন কি যেন পড়ে আছে। ভালো মতো তাকানোর পর বোঝা গেল কোনো বস্তা নয়, মানুষের লাশ উপর হয়ে পড়ে আছে। সেটার মাথার দিক থেকে রক্তধারা বয়ে গিয়ে অনুরাগের পায়ের কাছ অবধি পৌঁছিয়েছে। তখন জমে থকথকে হয়ে আছে। গা গুলিয়ে উঠল সবার, শরীরে যেন কাঁটা দিয়ে গেল। মুখ চেপে বমি আটকালো অনুরাগ, নীরব আর আফনান একে অপরকে ঝাপটে ধরে রাখলো। বন্ধুর সামনে মান ইজ্জত চলে যাবে বিধায় ছুটে পালাতে পারছে না। একমাত্র সাইবান সুঠাম শরীরে দণ্ডায়মান। ভোটকা গন্ধটা আটকানোর জন্য পকেট থেকে একটা রুমাল বের করে নাকে চাপলো সে। কি হয়েছে এখানে? অনুরাগ ফিসফিসিয়ে উচ্চারণ করলো যেন তার কণ্ঠস্বর জোরালো হলে মৃতদের বিরক্ত করা হবে। সাইবান প্রথমটাই জবাব না দিয়ে ফ্ল্যাশলাইট ঘুরিয়ে অন্য পাশে দেখলো। একটা নয় দুটো লাশ, আর একটা দেওয়ালের কোণায়, শরীর অর্ধ উলঙ্গ, মাথাটা বুঝে অর্ধেক মাটির মাঝেই পুঁতে রাখা। দৃশ্যটা বিভৎস হওয়ায় সে দ্রুত ফ্ল্যাশলাইট সরিয়ে ফেলল। বন্ধুদের দেখার সুযোগ দিল না। অবশেষে সে উত্তর করলো। কি হয়েছে জানি না, তবে যা হওয়ার আমরা আসার আগেই হয়ে গিয়েছে। সাইবান কথাটা শেষ করতেই বাইরে থেকে গাড়ির ইঞ্জিনের শব্দ ভেসে এলো। তাদের গাড়ি পার্ক করে রাখা, সেক্ষেত্রে সেটা নয়, ভিন্ন কোনো গাড়ি। মুহূর্তেই সতর্ক হয়ে পড়ল প্রত্যেকে। আফনান কেঁদে উঠল। এই ভাই পুলিশ নাকি? আমরা তো কিছুই করলাম না, এখন যদি বিনা দোষে জেলে ভরে দেয়? বাইরে গাড়িটা ব্রেক কষে থেমেছে। দরজা খোলার ধূপধাপ আওয়াজ, পদশব্দ, তারপরই এক অতি পরিচিত মেয়েলি কণ্ঠস্বর, তেজি এবং আতঙ্কিত। আলাদিন! এক সেকেন্ডের জন্য জমে গেল সাইবান। মনে হলো বুঝি তার জগৎ থমকে গিয়েছে। হৃদযন্ত্র অস্বাভাবিকভাবে স্পন্দিত হলো। পায়ের শব্দটা এগিয়ে আসছে কাছে, বাড়ির বারান্দার ভেতরে উঠে পড়েছে। আর দাঁড়িয়ে থাকতে পারল না সাইবান। ওই অবস্থায় লাফিয়ে সবকিছু টপকে ঠিক প্রবেশ মুখের কাছে এসে পড়ল। বাইরে থেকেও ফ্ল্যাশের আলো আসছে। সেই ফ্যাকাশে আলোয় পরিষ্কার হলো ইরামের মুখটা। হন্তদন্ত হয়ে ছুটে এসেছে বোঝাই যাচ্ছে। সবুজাপু একটা কামিজ পরনে, ওড়না কাঁধের একপাশে ঝুলছে, চুলগুলো টাইট করে খোপা বাঁধা। ইরাম একা নয়, তার পিছনে ইহামের অবয়ব স্পষ্ট। বোনকে এখানে নিয়ে এসেছে সেই। বুঝতে রকেট সায়েন্স জানার প্রয়োজন নেই কারো। সাইবানের ভয়ানক রাগ হলো। হাতের মুঠো শক্ত করে ফেলল সে। ভ্রু জোড়ার তীব্র কুঞ্চনে পিয়ার্সিং খানিক দুলে উঠল। ইরাম ভেতরে ঢুকে খানিকটা আগ্রাসী কণ্ঠে বলতে গেল। তোমাকে মানা করেছি না? আমার কথা কেন শুনতে চাও না তুমি? বিপদে ঝাঁপানোর এত শখ কেন তোমার? খবরদার বলছি, যদি আর একবারও নিজের বকুনি সম্পূর্ণ করতে পারল না ইরাম। নাকে ভোটকা গন্ধটা গিয়ে লাগলো। ভেতরে ঠিকঠাক ঢুকতেও পারল না সে। না দেখে জমাট বাঁধা রক্তের উপর পা দেওয়ার আগেই হুট করে একটা বলিষ্ঠ বাহু এগিয়ে এলো। কি হলো ইরাম বুঝতেও পারল না, শুধু অনুভব করলো তার পা জোড়া শূন্যে ভাসছে। তারপরই তাকে উপর করে সরাসরি নিচের কাঁধে তুলে নিল সাইবান। ইরাম ঝুলে পড়ল। তার পা এবং হাত জোড়া অসহায়ের মতো দুলতে লাগলো হাওয়ায়। ছটফট করে উঠল সে। সাইবানের পিঠে কিল বসাতে লাগলো। এই ছেলে, নিচে নামাও। কি আশ্চর্য, নিচে নামাও আমাকে এক্ষুনি। সাইবান ইরামকে ভালো মতো নিচের কাঁধে চেপে ধরে অন্য হাতে ফ্ল্যাশলাইট ধরে সকলের গর্জে উঠল। আউট রাইট নাও। সে নিজেই সবার আগে ভেতর থেকে লম্বা পা ফেলে বাইরে বেরিয়ে এলো। ইরামকে এক মুহূর্তের জন্যেও নিচে নামালো না। সাবধানে রক্ত টপকে বারান্দা বেয়ে শেষমেশ নিচে চলে এলো। ইরাম তখনও তার ঘাড় চেপে ধরে প্রতিবাদ করে যাচ্ছে। কি অসভ্য ছেলে, আমার কথা কানে যায় না? নামাও। সভ্যতা তো নেই এখন, লজ্জা শরমও গুলে খেয়েছে। আলাদিন, আমি হাঁটতে জানি, নামাও আমাকে। সাইবান হুট করে নিজের অন্য হাতটা তুলে ইরামের কোমর বরাবর আলতো একটা চাপড় দিয়ে বলে উঠল।
কাঁধে পা রাখতে হবে কেন? দরকার হলে ওই পা আমার বুকে রাখুন, তবুও আমার কাঁধে লক্ষ্মীটি হয়ে থাকুন। এই কাজরে নিজের দুনিয়ার ভার বহন করতে জানে। ইরামের গাল লালচে হয়ে উঠল। এত জরুরি মুহূর্তেও সে কেমন সিঁধিয়ে গেল সাইবানের স্পর্শ পেয়েই। পেছনে পেছনে ততক্ষণে অনুরাগ, নীরব, আফনান আর ইহানও বেরিয়ে এসেছে। প্রত্যেকের মুখ ভীষণ রকমের থমথমে। ইরাম কোনোভাবে ইচানকে রেখে বাড়ির গাড়ির ড্রাইভার আর ইহানকে নিয়ে সাইবানকে থামাতে এসেছে তা স্পষ্ট। সাইবান ইরামকে নামালো না যতক্ষণ না গাড়ির কাছে পৌঁছলো। দরজা খুলে ভেতরের প্যাসেঞ্জার সিটে অর্ধাঙ্গিনীকে বসিয়ে তারপরে ক্ষান্ত দিল সে। জিজ্ঞেস করলো,